সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে প্রচুর আলোচনা চলছে। সেন্ট মার্টিন দিয়ে দেয়া হচ্ছে মার্কিনীদের হাতে। সেন্ট মার্টিনের বিনিময়ে যদি চাইতাম ক্ষমতায় থাকতে পারতাম, কারণ তারা সেন্ট মার্টিন চায়, সেন্ট মার্টিন না দিলে আমাদেরকে ক্ষমতায় থাকতে দেবে না। এই ঘটনাগুলো 5 জুন 2024 আগে প্রায়শই আমরা শুনেছি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার মুখে। সেন্ট মার্টিন বাংলাদেশের একটি স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছিল বিগত বছরগুলোতে। আমরা জানি 1980-90-এর দিকে এই জজুর ভয় দেখিয়ে তখনও বেশ রাজনীতি হয়েছিল, এবং সেই রাজনীতিগুলো করেছিল জাসদের রাজনীতির সাথে সম্পৃক্ত হাসানুল হক ইনু এবং অন্যান্য বামপন্থীরা। তারা নিজেদের রাজনীতিগুলোকে ঠিকভাবে উপস্থাপন না করতে পেরে এবং জনগণের কাছে সেরকম কোনো ভালো কিছু উপস্থাপন না করতে পেরে তারা প্রায় এই মার্কিন বিরোধী, যেহেতু তারা রুশপন্থী এবং রুশদের এক ধরনের অযাচিতভাবে তারা রুশদের খুশি করার জন্য মার্কিনীদের বিরুদ্ধে কথা বলতেন। এবং তখন থেকেই বাংলাদেশের মানুষ শুনে আসছেন সেন্ট মার্টিন দিয়ে দেবে, সেন্ট মার্টিন নিয়ে নেবে, মার্কিনীরা ঘাঁটি বানাবে, এরকম নানা কথা। তো এই 2024 সালে 23 সালে হঠাৎ করে আবার সেগুলো বন্ধ হয়ে গেছিল। রুশদের পতন হওয়ার পরে বাংলাদেশের তথাকথিত বামেরা যারা সেই ভামগুলো আস্তে আস্তে সেই কথাবার্তা সবকিছু তারা বেমালুম ভুলে গিয়ে হজ, রোজা, নামাজ, জাকাত এগুলো আদায় করতে করতে আমরা দেখেছি এক একজন মাথায় কর ফেলে দিচ্ছিল। সেখান থেকে আওয়ামী লীগের আগের আমলেও এগুলো আমরা শুনিনি, কিন্তু সেন্ট মার্টিন বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যেতে পারত যে এইসব কারণে। বিশেষ করে আওয়ামী লীগ যখন প্রায় 20 লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিল, কে জানি একটা প্রধানমন্ত্রীর মাথায় এমন একটা ভূত চাপিয়ে দিল তারা, আওয়ামী লীগের কিছু হাইব্রিড দালালরা, যারা মূল নেতৃত্ব, মূল রাজনীতিবিদদেরকে পদদলিত করে শেখ হাসিনার কাছে চলে এসেছিলেন, কাছে থাকার চেষ্টা করতেন। তারাই শেখ হাসিনার মাথায় ঢুকিয়ে দিলেন যে আপনি যদি এই 20 লক্ষ বা রোহিঙ্গা যারা আসবে তাদেরকে যদি আপনি আশ্রয় দেন, তাহলে শান্তিতে আপনি নোবেল পেয়ে যাবেন। এবার বাংলাদেশে তো শেখ হাসিনার বাইরে বা শেখ মুজিবের বাইরে কোনো নেতা কখনো পয়দা হননি। শেখ মুজিবের মাধ্যমে তার কন্যা সমতুল্য কেউ কখনো পয়দা হননি। এবার হঠাৎ করে বাংলাদেশে একজন লোক, ডক্টর মোহাম্মদ ইউনূস, সে যখন নোবেল পেয়ে গেল, তখন থেকেই শেখ হাসিনার মাথায় নোবেলের ভূত চেপে বসেছে। আর সেই চেপে বসা ভূতকে বোতলের ভেতর থেকে ছিপি খুলে দিল আওয়ামী লীগের হাইব্রিড দালালরা। তারা বোঝাতে সমর্থ হলো যে এবার যদি রোহিঙ্গাদের এভাবে আশ্রয় দেয়া হয়, একটি মানবিক বিপর্যয়কে যদি শেখ হাসিনা প্রশ্রয় দেন, সমস্ত বিশ্বের মানুষ দেখবে এবং সেই বিশ্বের মানুষ শেখ হাসিনাকে আগামীতে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে দেবে। অমাত্যের কথায় মাহাত্ম্য গলে গেলেন এবং চলল সেই মহাযজ্ঞ কার্যক্রম। যে দেশে নিজেদের নাগরিকদের চলতে বাধা পেতে হয় সীমান্তে নানাভাবে, পাহাড়ে নানাভাবে, সেই দেশের নাগরিকরা
যা সুবিধা পেলেন না, তার চেয়ে অনেক বেশি সুবিধা রোহিঙ্গারা পেলেন। আমি নিজে তখন ফটোগ্রাফার, আমি সেই টেকনাফের সীমান্তবর্তী অঞ্চল এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো ফটোগ্রাফি করার সুবাদে সেসব জায়গায় আমি অহরহ গিয়েছি, থেকেছি সেখানে, এবং দেখেছি মানুষ বাক্স, পেট্রা, বিছানাপত্র বিশাল বড় বড় গাড়ি বোচকা নিয়ে আসছে। দু একজনের হাতে আমি বন্দুকও দেখেছি। বন্দুকও দেখেছি। এবার এই 20 লক্ষ মানুষকে তৎকালীন সরকার কোনো ধরনের যাচাই বাছাই বা সীমান্তে তাদেরকে আটকে রেখে, তাদেরকে একটু অপেক্ষায় রেখে, তাদের একজনকে বা কয়েকজনকে লাইন বেঁধে তাদেরকে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে তাদেরকে রিসিভ করা, তাদের সাথে যেই সব জিনিসপত্র তারা নিয়ে এসছেন সেগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করা, সেগুলো কিছুই তখন করলো না। সীমান্ত বাহিনীরা বসে বসে ঘুমালো, আর তারা নৌকা বোঝাই করে রাখাইন থেকে বাংলাদেশের দিকে আসতে থাকলো। আর আমাদের হুজুগে মানুষ, রাষ্ট্রযন্ত্র নিজেই যখন প্রচারণা চালাচ্ছে মানবতার জন্য, এই করতে হবে সেই করতে হবে, তখন লাইন বেঁধে লাখো মানুষ সেখানে ছুটে গেল সেই সব মানুষকে সহায়তা করার জন্য। ব্যাপক ত্রাণ কার্যক্রম নিয়ে মানবতার জন্য মানুষ দাঁড়ালো। কিন্তু প্রশ্ন তখনই মাথায় ঘুরপাক খেয়েছে আমার, কেন আরেক দেশের নাগরিক, ঠিক আছে আমি আশ্রয় দেব, বিপদে পড়েছে আমার প্রতিবেশী, আমি তো আশ্রয় দিতেই পারি, কিন্তু সে কেন আমার অভ্যন্তরে প্রবেশ করবে কোনো ধরনের নিরাপত্তা তল্লাশি ছাড়া? তাদের সেই, এমনকি সেই বিশাল বিশাল লম্বা কাট্টিগুলোর মধ্যে যদি আধুনিক রাইফেল থাকতো, যদি রকেট লঞ্চার থাকতো, কারণ তারা সেখানে অগ্রপন্থার জন্যই সেখানকার সরকার তাদের উপর দমন পীড়ন চালিয়েছে। হয়তো তারা সেরকম না সবাই, কিন্তু কেউ কেউ তো থাকতে পারে। দুষ্কৃতকারীরা তো সমস্ত সমাজ সমূহে থাকে। রাখাইনরা কি ফেরেশতা ছিল? আমাদের মানুষ যদি এভাবে রাখাইনে যেত অথবা অন্য কোনো দেশে সীমান্ত অতিক্রম করত, তাহলে আমাদেরকে কি করতে হতো? সেই সব সীমান্ত বাহিনী, সেই সরকার আমাদেরকে এভাবে ঢুকতে দিত না তো। আমাদেরকে তো তারা ঠিক একইভাবে চেকপোস্ট করে সেখানে আমাদেরকে যাচাই বাছাই করে তারপরে ঢুকতে দিত। একটি দেশের নিরাপত্তা ব্যবস্থার চিন্তা যদি সরকার না করে, সরকারের বাহিনী সমূহ না করে, তাহলে কি করে হয়? কিন্তু হলো, রোহিঙ্গারা আসলো এবং তারা সমস্ত পরিবেশকে, ওই অঞ্চলের সমস্ত পরিবেশকে তছনছ করলো। সেটি বড় কথা নয়। বিপদে পড়েছে মানুষ, এসেছে, তাদের জন্য সেরকম কোনো ব্যবস্থা ছিল না, অর্গানাইজ কোনো সিস্টেম ছিল না যেখানে তারা শৃঙ্খলিতভাবে আসবে এবং নিরাপদে বসবাস করবে, সেরকম কিছু ছিল না। তারা একদম রাস্তায়, খালে এবং বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়লো। এবং তারপরে আমরা দেখেছি রোহিঙ্গারা পরবর্তী সময় বাংলাদেশে পাসপোর্ট বানাতে দেখেছি, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা বিদেশে চলে যেতে দেখেছি, তারা ইয়াবা ব্যবসা জড়িত হতে দেখেছি, খুন খারাপিতে জড়িত হতে দেখেছি। এখন তো তারা সমস্ত মানুষের সাথেই মিশে গেছেন এবং তারা কি করছেন সেগুলো তো বিগত সরকারের সময় আমরা সেগুলোর কোনো খবরই পাইনি। কারণ যেহেতু তারা ঢুকিয়েছেন, তারা ওই ঘটনার খারাপ কোনো ইম্প্যাক্ট জনগণের সামনে তুলে ধরবেন না, সেটাই স্বাভাবিক। এবং মিডিয়া যেহেতু তাদের নিয়ন্ত্রণে ছিল, এই নিয়ন্ত্রিত মিডিয়ায় তারা কখনোই অনেক জিনিস তুলে ধরবেন না, এটাই স্বাভাবিক।
তো আমরা আসলে রোহিঙ্গা ইস্যু নয়, আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সেন্ট মার্টিনে আমরা কেন যাই বিনোদনের জন্য। সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশ এবং এই ছোট্ট দেশটির একটি সুন্দরতম অলংকারের মতো। এমন একটি স্থানে দ্বীপটি অবস্থিত, আমাদের চেয়ে মায়ানমারের বলা চলে অনেক কুল ঘেঁষা। এটি নিয়ে শত শত বছর থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম এক একজনের করায়ত্তে কখনো গেছে। এটি নিয়ে অনেক আগের থেকে অনেক সমস্যা হয়ে আসছে। তো এই প্রবাল দ্বীপটি মাটির স্তর মাত্র কয়েক ফুট এবং সেখানে ভারী কোনো কিছু স্থাপন করা বেশ কঠিন, অন্তত বিজ্ঞানসম্মতভাবে সেটা ঠিক হবে না। মার্কিনীদের হয়তো আগ্রহ ছিল, তারা জরিপ টরিপ করে দেখেছে এখানে তাদের সেনাঘাঁটি হওয়ার জন্য যে পরিমাণ খোলা জায়গা দরকার, বিশেষ করে তাদের সাধারণত বিশ্বব্যাপী যেই ঘাঁটিগুলো রয়েছে সেখানে কমপক্ষে 10,000, ঊর্ধ্বে 40,000, 60,000 পর্যন্ত তাদের সেনা রয়েছে অনেক ঘাঁটিতে। এবং সেই ঘাঁটিগুলো মিনিমাম তাদের যেই আধুনিক বিমান, শক্তিশালী বিমান, সেগুলো ল্যান্ড করার জন্য তাদের মিনিমাম 8 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ভূমি লাগে। পাশাপাশি তাদের এই যে কয়েক হাজার সেনা থাকবেন, তাদের আবাসন, তাদের বিনোদন, তাদের জীবনযাত্রা, তাদের অন্যান্য অস্ত্রশস্ত্র সংরক্ষণ সমস্ত কিছু রাখার জন্যে, এবং কি সেখান থেকে তাদের এই নৌবাহিনী এবং বিমান বাহিনীকে কাজে লাগানো, এই সমস্ত কিছু তারা সেই ঘাঁটি থেকে করে থাকেন। এবার তাদের হয়তো একসময় কোনো ইন্টারেস্ট ছিল, যেহেতু আলোচনায় বারবার ঘুরে আসছে, ইন্টারেস্ট না থাকলে তো কখনো এরকম একটি আলোচনা হওয়ার কথা না ছিল। কিন্তু বিজ্ঞানীরা এবং বিশেষ করে যারা এই বিষয়ে এক্সপার্ট রয়েছেন, তাদের সকলেরই মত যে এরকম একটি স্থানে অন্তত মার্কিন ঘাঁটি হওয়ার উপযুক্ত স্থান নয় আমাদের সেন্ট মার্টিনের অনেক গুরুত্ব রয়েছে, ভারতের কাছে গুরুত্ব রয়েছে, মায়ানমারের কাছে গুরুত্ব রয়েছে, বাংলাদেশের তো রয়েছেই। সুতরাং এই বিভিন্ন রাজনীতি এখানে হতে পারে সেন্ট মার্টিন নিয়ে, কিন্তু মার্কিন ঘাঁটি হওয়ার মতো উপযুক্ত আসলে সেন্ট মার্টিন নয়। সেন্ট মার্টিন টোটাল আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার, অথচ মার্কিন ঘাঁটির জন্য তাদের বিমান বাহিনীর সেই বিমান ল্যান্ডিং এর জন্যই তার 8 কিলোমিটার দৈর্ঘ্যের দরকার। তাছাড়া বাকিগুলো তো বললামই। তো এইসব বিভিন্ন জার্নালে, বিভিন্ন লিটারেচার থেকে আমরা যে তথ্য পাই, সেইগুলো পর্যালোচনা করে দেখা যায় যে সেন্ট মার্টিনে মূলত মার্কিনীদের সেরকম ঘাঁটি করা সম্ভব নয়। এবং সেন্ট মার্টিন অনেক নিচু, যে কারণে সেটি 250 বছর আগে, মাত্র 250 বছর আগে আরবরা এই দ্বীপটি আবিষ্কার করে প্রথম, এবং তারাই নাম দেয় জাজিরা, যেটি আমরা নারকেল জিঞ্জিরা নামে চিনি, সেন্ট মার্টিনের আরেকটি নাম। সেই আরবদের মাধ্যমে সেন্ট মার্টিনের পরিচিতি ঘটে, যদিও এটি কয়েক হাজার বছর আগে এটি জেগে উঠেছিল এবং পরবর্তীতে আবার সমুদ্রতলে দীর্ঘ জীবন সে সমুদ্রতলেই ছিল। এই তারপরে আবার সেন্ট মার্টিন নতুন রূপে, নতুনভাবে আবার জেগে ওঠে, এবং 2 থেকে 250 বছর আগে এই আরবরাই প্রথম, আরব বণিকরা মূলত এই জাজিরা দ্বীপটি আবিষ্কার করে। তারপর থেকে এটি কখনো বার্মার, কখনো
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয়ত্তে ছিল। বাংলাদেশ বঙ্গোপসাগরের যে সীমানা, সেই সীমানার ভেতরে এটি পড়ার কারণে বাংলাদেশ এটির মালিক। সম্প্রতি মায়ানমার তাদের ম্যাপের মধ্যে এই দ্বীপটিকে ঢুকিয়েছিল, সেটির কড়া প্রতিবাদ বাংলাদেশ করায় সেটি তারা ভুলবশত বলে স্বীকার করেছে। এখন ঘটনা হচ্ছে যে সেন্ট মার্টিন কি আসলেই কখনো মার্কিনিরা ঘাঁটি বানাবে? এই সম্ভাবনা খুবই দুর্বল। অলরেডি আমি যা বলেছি তথ্য প্রমাণ সহ বলতে গেলে হয়তো অনেক সময় লাগবে। এগুলোই মোদ্দা কথা যে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি বানানো সম্ভাবনা খুবই কম। আর আরেকটি বিষয়, এই বিষয়টার অবতারণা কারা করেন? আরেকটি বিষয় এই বিষয়টির অবতারণা কারা করেন? আরেকটি বিষয় এই ঘটনার অবতারণা কারা করেন? আমরা দেখতে পাই যখন হাসানুল হক ইনু, রাশেদ খান মেননদের আওয়ামী লীগে তাদের মূল্য একদম তলানিতে এসে ঠেকে যায়, তাদেরকে আওয়ামী লীগে শেখ মুজিব হত্যার জন্য দায়ী করার মতো পরিস্থিতি তৈরি হয় এবং তাদেরকে এক ধরনের বহিষ্কারের মতো পর্যায়ে আওয়ামী লীগে তাদেরকে ছ্যাবলার মতো তারা 14 দলীয় জোটের নামে তারা টিকে থাকার চেষ্টা করে। সেই চেষ্টার একটি অংশ হিসেবে যেহেতু তাদের এই প্র্যাকটিসটা ছিল, বিশেষ করে হাসানুল হক ইনু এটি সংসদে বলেন এবং তার কথা আওয়ামী লীগ যেহেতু খুব চতুরতার সাথে, খুব ধূর্ততার সাথে, খুব বেইমানির সাথে রাষ্ট্র পরিচালনা করছিল, দখল করেছিল, সুতরাং তাদের এই পচা কথাটি, তাদের নড়বড়ে সরকারকে টিকিয়ে রাখার জন্য এই পচা কথাটি যখন ইনু বলে, সেটাকেই তারা একটি ইস্যু হিসেবে সামনে নিয়ে আসে এবং তাদের টিকে থাকার একমাত্র অবলম্বন হিসেবে জনগণকে ভুল বোঝানোর, জনগণকে দেশপ্রেমিক জনগণকে তার দেশেরই একটা অংশ হারিয়ে যাওয়ার জজুর ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টার এটি একটি ইস্যু, যেটি শেখ হাসিনা বারবার বলেছেন এবং বারবার বলার মধ্য দিয়েও প্রমাণিত হয় যে মার্কিনিরা মূলত এবং ইউরোপীয় দেশসমূহ তারা বাংলাদেশে যেই ধরনের সরকার ব্যবস্থা চাইছিল, তাদের আদলের সরকার, তাদের আজ্ঞাবহ হতে পারে, কিন্তু তাদের আদলের যে সরকার তারা চায় সেই সরকার এটি নয়। সুতরাং তাদের সেই চাপ, তারা যখন বারবার নির্বাচনী ব্যবস্থাকে ঠিকঠাক করা এবং নির্বাচন পদ্ধতিকে চালু রাখা এসব নিয়ে চাপাচাপি করত, তখনই আওয়ামী লীগ বিরক্ত হয়ে তাদের নামে বিভিন্ন কোৎসা রটনা করত এবং কোৎসা রটনার পর্যায়টা এমন পর্যায়ে চলে গেছিল যে তারা ওই হাসানুল হক ইনুর সেই পচা ডিমটা নিয়ে অমলেট বানিয়ে খেতে বসে গেল এবং সেই প্রচারণায় আমরা জানি শেখ হাসিনার পতনের আগের সমস্ত কথাসমূহ একমাত্র ইস্যুই ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় কেন থাকবে। জনগণ যদি সেই প্রশ্নটা করতো কখনো, তখন একটাই কথা ছিল যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই এবং শেখ হাসিনা যদি ক্ষমতা থেকে সরে যান তাহলে সেন্ট মার্টিন মার্কিনিরা নিয়ে নেবে। মার্কিনিদের সেন্ট মার্টিনের ইজারা যদি মার্কিনিদের সেন্ট মার্টিনের ইজারা দিলেই মার্কিনিরা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে। কিন্তু বিষয়টা কি এরকম? এত সহজ ছিল না হয়তো, যে কারণে সেন্ট মার্টিন প্রশ্নে হয়তো আগামীতে অনেক কিছু ঘটবে, কিন্তু এখন পর্যন্ত এই পরিস্থিতি পর্যালোচনা করলে বোঝা যায় যে সেন্ট মার্টিন দেয়া বা নেয়ার কোনো ইস্যু নিয়ে এত জলঘোল হয়নি। এটুকু পর্যালোচনা করলে বোঝা যায় যে সেন্ট মার্টিন দেয়া বা নেয়া নিয়েই শুধু নয়,
আরও অনেক বিষয় জড়িত ছিল। হয়তো সেন্ট মার্টিন সেখানে ছিলই না, কিন্তু আমাদের স্ট্যান্ডবাজ পলিটিশিয়ানরা সেই ইস্যুকে, সেই 80-র দশকের পচা ইস্যুকে আবার সামনে নিয়ে এসছেন, এবং নিয়ে এসছে কে? সেই হাসানুল হক ইনু। তারপর সেই পচা ডিমটি খুব যত্নের সাথে শেখ হাসিনা এবং তার সরকার গ্রহণ করে অমলেট নিয়ে খেতে চেয়েছিল, কিন্তু জনগণ এবং বাংলাদেশের মানুষ সেই প্রোপাগান্ডা, সেই জজুর ভয় সব কিছু অতিক্রম করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এখন দেখা যাক আগামীতে সেন্ট মার্টিনের ভাগ্যে কি জোটে। বাংলাদেশের মানুষ সেন্ট মার্টিনের মতো একটি গৌরবজনক স্থান তাদের দেশ মাতৃকার প্রয়োজনেই ধরে রাখার চেষ্টা করবে, এবং আমি আশা করব বাংলাদেশের বর্তমান সরকার কোনোভাবেই, এবং আগামী কোনো সরকারও, দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কোনো ধরনের কোনো আপোষ কারোর সাথে করবেন না। ক্ষমতা আজ আছে, কাল নেই। শেখ হাসিনা এত কষ্ট করে ধরে রেখেও, এত জালিয়াতি, এত বেইমানি করে যেই রাষ্ট্রযন্ত্রকে তার নিজের করায়ত্তে রাখতে চেয়েছিল, ভারতীয় সরকারের মদতপুষ্ট হয়ে ভারত যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রাখতে চেয়েছিল, সব কিছু ভেস্তে গেল। কারণ একদিন না একদিন এগুলো হবেই। সুতরাং দেশের মানুষের সাথে বেইমানি নয়, দেশের সার্বভৌমের সাথে বেইমানি না করে, ক্ষমতা আজ আছে কাল নেই, নির্বাচন হবে, নির্বাচনী ব্যবস্থা সেভাবে আপনারা গড়ে তুলুন। আপনারা সেই রাজনীতি মানুষের সামনে নিয়ে আসুন, যাতে মানুষ বারবার আপনাদেরকে নির্বাচিত করতে পারে। যদি আপনাদেরকে খারাপ লাগে তাহলে আপনাদেরকে রিজেক্ট করবে, আবার আপনারা ভালো রাজনীতি করবেন, আবার মানুষ ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। আমরা ক্ষমতা বলতে চাই না, এই কারণে আপনাদেরকে জনগণের সেবক হতে হবে। আমরা ক্ষমতা বলতে চাই না। জনগণ আবার আপনাদেরকে তাদের সেবার দায়িত্ব দেবে। সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করুন, দেশকে ভালোবাসুন, দেশের সমস্ত অধিকার সমুন্নত রাখুন, তাহলে জনগণের কাছে চিরঞ্জীব হয়ে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই প্রত্যাশা রইল।